লাস্ট দুইটা ক্লাসে আমরা রিঅ্যাক্টিভ টাইপের আলোচনা করেছি। রিঅ্যাক্টিভ টাইপের আসলে আমরা বেসিক্যালি ইন্ট্রোডাকশন করেছি, তারপর হচ্ছে কি বলে ইন্ট্রোডাকশনের পরে আমরা করেছিলাম হচ্ছে প্রপার্টিস। একটা হচ্ছে স্ট্রাকচারাল প্রপার্টিস আর একটা হচ্ছে জেনারেল প্রপার্টিস। পাশাপাশি টাইপ জেনারেল ডাইফিনিশনটা করেছিলাম। একটা কমন রিঅ্যাক্টিভ টাইপসের স্ট্রাকচারের মধ্যে কোন ধরনের গ্রুপগুলো থাকে সেগুলো নিয়ে কথা বলেছিলাম। পাশাপাশি আমরা করেছিলাম রিঅ্যাক্টিভ টাইপসের যে রিঅ্যাক্টিভ গ্রুপ অথবা ফাংশনাল গ্রুপ থাকে সেই রিঅ্যাক্টিভ অথবা ফাংশনাল গ্রুপের সাথে সিলোজিক ফাইবারের যে অ্যাটাচমেন্টটা ইন্টারঅ্যাকশনটা সেটা আমরা দেখেছিলাম। আচ্ছা, আমরা জাস্ট নোটে আছে এবং পাশাপাশি এখানে তোমার আচ্ছা আমরা আমার হ্যান্ড নোট আছে, পাশাপাশি পাওয়ার পয়েন্টের এই নোটটা তোমরা দেখতে পারো একই জিনিস। তবে এখানে জিনিসগুলো কেমিক্যাল স্ট্রাকচারগুলো ক্লিয়ারলি দেখতে পারবা। তো প্রথমে একটা বিষয় আমরা একটু মানে বলতে ভুলে গেছিলাম যে রিঅ্যাক্টিভ টাইপকে কেন রিঅ্যাক্টিভ টাইপ বলা হয়। ওয়াই রিঅ্যাক্টিভ টাইপস আর সো কল্ড। এটা কমন একটা কোশ্চেন থাকবে, কমন। যেখানে যাও তুমি যদি ওয়েট প্রসেসিং মেজর হও তাহলে সেক্ষেত্রে তুমি যখন কোনো ভাইভাতে যাবা অথবা পরীক্ষাতে যাবা দেখবা যে এই কমন কোশ্চেনটা করতে হবে। যেমন অ্যাসিড টাইপকে কেন অ্যাসিড টাইপ বলা হয়, ডিসপার্স টাইপকে কেন ডিসপার্স টাইপ বলা হয়, হোয়াট ইজ ডিসপার্স টাইপ এটা এক ধরনের কোশ্চেন, হোয়াট ইজ রিঅ্যাক্টিভ টাইপ এটা এক ধরনের কোশ্চেন। যখন তোমার হচ্ছে বলবে যে কেন হোয়াই সো কল্ড, তখন সেক্ষেত্রে তোমাকে জিনিসটা একটু এক্সপ্লেন করতে হবে এবং তোমার অ্যাকচুয়াল যে বিষয়গুলো আছে সেটাই তোমার বলতে হবে, পয়েন্টটা অর্থাৎ মেইন রিজন অথবা মেইন পয়েন্টটা বলতে হবে। যদি আমরা রিঅ্যাক্টিভ ডায়াসের ক্ষেত্রে কনসিডার করি তাহলে হোয়াই রিঅ্যাক্টিভ ডায়াস আর সো কল্ড, তো সেক্ষেত্রে তোমরা বলতে পারো যে active as a used in dyes. only one type of dyes যার মধ্যে শুধু রিঅ্যাক্টিভ অথবা ফাংশনাল গ্রুপ থাকে, আর কোনো ডাইসের মধ্যে ডাইসটাতে অ্যাক্টিভ এজ এ ইউজ করা হচ্ছে যেটা অ্যাক্টিভ না রিঅ্যাক্টিভ অথবা ফাংশনাল গ্রুপ থাকে। শুধু এটা এক ধরনের ডাইস যে ডাইসের মধ্যে রিঅ্যাক্টিভ অথবা ফাংশনাল গ্রুপ থাকে, আর কোনো ডাইসের মধ্যে থাকে কালারিং কম্পোনেন্ট থাকে না। এই জন্য এই ডাইকে রিঅ্যাক্টিভ অথবা রিঅ্যাক্টিভ ডাই বলা হয়, কারণটা হচ্ছে এক্সিস্টিং অফ রিঅ্যাক্টিভ আর ফাংশনাল গ্রুপ। যদি এতটুকু বলতে পারো। আচ্ছা, ডাই ডেফিনিশন এগুলো আমরা পড়ছি। এই যে ডাইসের সাথে তোমার যে রিঅ্যাক্টিভ গ্রুপগুলো আছে ভিনাইল সালফার গ্রুপ, এখানে ভিনাইল সালফারের সাথে সেলুলোজের একটা রিঅ্যাকশন দেখানো আছে, আর হচ্ছে উলের সাথে ভিনাইল সালফার গ্রুপের রিঅ্যাক্টিভ ডাইস। রিঅ্যাক্টিভ ডাইতে শুধু প্রথম যে ডাই করা হয় তা না, জুট উল এগুলো ডাই করা হয়। আমার কথা বুঝতে পারছো? উল ফাইবার জুট ফাইবার এগুলো ডাই করা হয়। এই যে ডি দ্বারা বোঝাচ্ছে এটা ডাই পার্ট, আর এটা হচ্ছে রিঅ্যাক্টিভ গ্রুপ, রিঅ্যাক্টিভ অথবা ফাংশনাল গ্রুপ। এটা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম ভিনাইল সালফার গ্রুপ। আমরা লাস্ট ক্লাসে দুইটা রিঅ্যাক্টিভ গ্রুপ নিয়ে কথা বলেছিলাম, একটা হচ্ছে ট্রায়াজিন, তাই না, আর একটা ছিল হচ্ছে ভিনাইল সালফার। ট্রায়াজিনের মধ্যে আমরা দুইটা পড়েছিলাম, একটা কি এমসিটি আর একটা হচ্ছে ডিসিটি। এমসিটি ছিল মনোক্লোরো আর একটা ছিল ডিসিটি হচ্ছে ডাইক্লোরো, একটা ক্লোরিন আর দুইটা ক্লোরিন যুক্ত ট্রায়াজিন। আচ্ছা, এটার একটা জাস্ট হচ্ছে রিঅ্যাক্টিভ গ্রুপের সাথে সেলুলোজ এবং উল ফাইবারের রিঅ্যাকশন দেখানো হয়েছে এবং যে ধরনের রিঅ্যাক্টিভটা ইউজ করা হয়েছে সেই রিঅ্যাক্টিভটা এসে রিঅ্যাক্টিভ গ্রুপ ছিল কি ভিনাইল সালফার গ্রুপ, এখানে কোনো ট্রায়াজিন গ্রুপ নাই। আচ্ছা,
রিজন ফর সো নেম অথবা হোয়াই রিঅ্যাক্টিভ টাইপস আর সো কল্ড, সেক্ষেত্রে তোমরা এই অ্যানসারটা এখান থেকে দিতে পারো যে দিস ইজ দ্য অনলি টাইপ অফ ডাই হুইচ হ্যাজ রিঅ্যাক্টিভ গ্রুপ আর ফাংশনাল গ্রুপ। এতটুকু বললেই হবে। আচ্ছা, প্রপার্টিজ এটা আমরা পড়েছি, আমরা জেনারেল প্রপার্টিজ পড়েছি এবং স্ট্রাকচারাল প্রপার্টিজ পড়েছি। জেনারেল ডাইরেকশন এটা আমরা লাস্ট ক্লাসে পড়েছি, তাই না? আমরা একটা ডাইসের স্ট্রাকচার জেনারেল ফিচার দেখেছি, সেখানে ওয়াটার সলিউবল গ্রুপ দেখেছি, ডাই পার্ট ক্রোমোজেন দেখেছি, পাশাপাশি হচ্ছে তোমার রেজিন গ্রুপ, রিঅ্যাক্টিভ গ্রুপ এবং লিভিং গ্রুপ, এইগুলো আমরা দেখেছি এবং প্রত্যেকটার एग्जांपल আমরা দেখেছি। মনে আছে? এই স্ট্রাকচারটা কি দেখা যায়? সেম একটা স্ট্রাকচার আমরা প্রথম ক্লাসে আঁকাইছিলাম, স্ট্রাকচারাল প্রপার্টিজ এর যেটা আলোচনা করেছিলাম সেখানে। এইখানে দেখো, যদি দেখা যায় একটু দেখতে পাবো, এই পুরো বডিটাকে আমরা বলতেছি কি ক্রোমোজেন। একটা ডাই মলিকিউলটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের জিনিসটা খুব সহজ হয়ে যাবে। ক্রোমোজেন এর সাথে যে SO3 Na আছে এগুলোকে আমরা বলতেছি সলিউবলাইজিং গ্রুপ। এখানে দেওয়া নেই, কিন্তু এখানে আমি লাস্ট ক্লাসে লিখে দিয়েছিলাম SO3 সালফোনিক অ্যাসিড গ্রুপ। সালফোনিক অ্যাসিড কোনগুলো? ওয়ান কাইন্ড অফ কার্বক্সিলিক অ্যাসিড টাইপ, তাই না? সালফোনিক অ্যাসিড গ্রুপ। তারপর হচ্ছে তোমার এই যে বেজিক গ্রুপ আছে, এটা হচ্ছে তোমার ডাইক্লোরোট্রায়াজেন। এটা ট্রায়াজেন টাইপের রিঅ্যাক্টিভ অথবা ফাংশনাল গ্রুপ। ট্রায়াজেন টাইপের রিঅ্যাক্টিভ অথবা ফাংশনাল গ্রুপ। আর এখানে ক্লোরোড কয়টা আছে? দুইটা। এটা হচ্ছে তোমার DCT টাইপের রিঅ্যাক্টিভ টাইপ। আচ্ছা, আজকে আমরা এখান থেকে শুরু করব। এখানে দেখো হিস্টোরি দেওয়া আছে। কত সালে 1956 স্টিফেন এবং রাত্রি, ওরা কি ICI কোম্পানি, ইউকে ব্রিটিশ কোম্পানি, কেমিক্যাল কোম্পানি। আর দুইজন কেমিস্ট, ওই ICI কোম্পানির দুইজন কেমিস্ট কি করে 1956 সালে ডিরেক্ট ডাইসের ফাস্টনেস প্রপার্টিজ নিয়ে কাজ করতে যায়। তখন তারা কি করে ওই মলিকুলার স্ট্রাকচারে রিঅ্যাক্টিভ অথবা ফাংশনাল গ্রুপ অ্যাড করে। তখন এটা একটা রাতারাতি একটা বিপ্লব তৈরি করে। সেলুলোজিক বায়োডাইনামিক ভিতরে রাতারাতি একটা বিপ্লব তৈরি হয়ে যায় যে রিঅ্যাক্টিভ অথবা ফাংশনাল গ্রুপ কি করতেছে, সেলুলোজের সাথে স্ট্রং কোভ্যালেন্ট বন্ড গঠন করতেছে, যেটা ফাস্টনেস প্রপার্টিজ অনেক ডেভেলপ করছে। ফাস্টনেস প্রপার্টিজ কি সবাই জানো? কালার ফাস্টনেস হচ্ছে রঙের স্টাইল। ঠিক আছে, কত ধরনের হয় জানো? কালার ফাস্টনেস কত ধরনের? সবুজ নিয়ে কালার ফাস্টনেস কত ধরনের হয়? কত ধরনের কালার ফাস্টনেস টেস্ট হয়? টেস্টে কিন্তু সেখানে কত TTPC 2 পড়ানি পড়াইনি? অনেকগুলো টেস্ট হয়, 25 এর উপরে টেস্ট আছে। তার মধ্যে মেজর কিছু টেস্ট আছে, যে টেস্টগুলো ছাড়া কোনো কাস্টমার কোনো গার্মেন্টস কেনে না। তার মধ্যে আছে তোমার কালার ফাস্টনেস টু ওয়াটার, সেফ টু ওয়াশ। ওয়াটার এবং ওয়াশের মধ্যে পার্থক্য বুঝো? কাপড় হচ্ছে পানিতে ধুইতে হয়, একটা হচ্ছে পানিতে, আরেকটা পানিতে গরম করে ওয়াশ, এবং দুটোই তো ওয়াশ। কালার ফাস্টনেস টু ওয়াটার, কালার ফাস্টনেস টু ওয়াশ, দুই জায়গাতে কি কাজ করা হয়? ওয়াশ করা হয় না? একটু পার্থক্য পানিতে ওয়াশ করে না কেমিক্যাল ওয়াশ করে? রাইট। একটা হচ্ছে তোমার ওয়াটার মানে হচ্ছে শুধু পানি, শুধু ওয়াটার। আর ওয়াশ হচ্ছে অবশ্যই ডিটারজেন্ট ইউজ করা। ঠিক আছে, একটা ডিটারজেন্ট ওয়াশ আর একটা হচ্ছে অনলি নরমাল ওয়াটার। কালার ফাস্টনেস টু লাইট
রাবিং। আর কি আর অনেক আছে, এইগুলো আসলে তোমার ওই যে কি বলে ফেনোলে কি হলো, এগুলো সব ফ্যাব্রিকে করে না, হোয়াইট ফ্যাব্রিকগুলোতে করে, হোয়াইট এবং লাইট কালারের ফ্যাব্রিকগুলোতে করে, যেমন হচ্ছে তোমার টার্কিশ অথবা অ্যাশ, এই যে লাইট কালার সাদা, হোয়াইট ডাইং হয় না, সাদা তো ডাইং আছে, এইগুলোর ক্ষেত্রে জাস্ট সেটা করা হয়। এইগুলো হচ্ছে এখানে যে কয়েকটা দেখলাম এটা হচ্ছে ডাইংয়ের ক্ষেত্রে, গার্মেন্টসের ক্ষেত্রে আর কমন কিছু টেস্ট আছে, যেমন আর কিছু স্কুলে বলতে কি স্কুলে বলতে হ্যাঁ আর কিছু দেখে হ্যাঁ স্কুলে বলতে আমরা স্যার লাস্ট কালকে বাণিজ্য মেলায় গেছিলাম, ওই জায়গায় কিছু খুবই প্রাইস অনেক হাই। টার্কিশ যে কোনো লাইট কালার ডাইং করা ক্রিটিক্যাল, যে কোনো লাইট কালার, তার মধ্যে টার্কিশ কালারটা একটু ক্রিটিক্যাল, কারণটা হচ্ছে টার্কিশ অ্যাশ, এগুলো হচ্ছে তোমার অল্প পরিমাণ ডাইস কেমিক্যাল দেওয়া হবে, অল্প পরিমাণ ডাইস কেমিক্যাল কাপড়ের মধ্যে ঢুকাইতে গেলে অনেক সময় অনেক প্যারামিটার্স, কন্ট্রোলিং প্যারামিটার্সগুলো খুব মানে স্ট্রিক্টলি মেনটেন করতে হয়, মেশিনের কোয়ালিটি ভালো না হলে ইভেন শেড প্রডিউস হয় না, ইউনিফর্ম শেড প্রডিউস হয় না, আনইভেন শেড হয়। ধরো তুমি একটা বাতের মধ্যে তোমার হচ্ছে এখানে 100 কেজি কাপড় ডাইং করো, এখানে যদি তোমার ম্যাটেরিয়াল টু লিকার রেশিও যদি এরকম হয় 1:8, তার মানে 100 কেজি কাপড়ের জন্য তোমার 800 লিটার সলিউশন হতে হবে। এই 800 লিটার সলিউশনের মধ্যে যদি শেড পার্সেন্ট তোমার 1 হয়, তার মানে 100 কেজির জন্য যদি তুমি 1 কেজি তুমি কি দাও, টার্কিশের ক্ষেত্রে নর্মালি 0.23% এরকম হয়, তার মানে 200 গ্রাম তুমি যদি এখানে ডাইস দাও 800 লিটার পানির মধ্যে, তাহলে কি ডাইসটা খুঁজে পাওয়া যাবে? তার মানে সেই কাপড়ের সংস্পর্শ না আসলে তো ডাইস পেনিট্রেশন হবে না প্রাইমারি। এই জায়গাগুলোতে একটা ইস্যু থাকে, লাইট যে কোনো লাইট কালারে মানে শেডটা প্রডিউস করতে এবং ইভেন ইউনিফর্ম শেড প্রডিউস করতে অনেক টাফ। পাশাপাশি হচ্ছে সেখানে তোমার ইলেকট্রোলাইট, প্রেশার, টেম্পারেচার এগুলো অনেক বেশি লাগে। লাইটস যতগুলো শেড আছে, যেমন টার্কিশ কালারগুলো বলো, অ্যাশ কালার বলো, লাইট যত কালারগুলো আছে এগুলো ডাইং করা হয় হট ব্যান্ড। টার্কিশ হচ্ছে হট ব্যান্ড কালার। রিঅ্যাক্টিভ ডাইসের ব্র্যান্ড আমরা একটু পরেই যাবো, হট ব্যান্ড কোল্ড ব্যান্ডের ডাইস আছে, সেখানে টেম্পারেচারটা রাখা হয় হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস। নর্মালি মেশিনের কোয়ালিটির উপর ভিত্তি করে 85-এ বেশিরভাগ ক্ষেত্রে ডাইং করা হয়। মেশিনগুলো যদি তোমার একটু বেশি দিনের পুরাতন হয়, ওল্ড মডেল হয়, কনভেনশনাল হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে টেম্পারেচারটা একটু বেশিই লাগে। এগুলো হচ্ছে টার্কিশের ইস্যু। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? 1956 সালে স্টিফেন ব্রাথি কি করে, ইউকে আইসাইড কোম্পানির দুজন কেমিস্ট, ওনারা হচ্ছে এই রিঅ্যাক্টিভ ডাইটা ডেভেলপ করে এবং 1960 সালে তারা গোল্ড মেডেল পুরস্কার লাভ করে। আর প্রথম যে 3টা রিঅ্যাক্টিভ ডাইস প্রডিউস করে তারা, সেই 3টা হচ্ছিল কি, প্রোসিয়ান ইয়েলো, প্রোসিয়ান ব্লেন্ড রেড 2B আর প্রোসিয়ান ব্লু, মানে রেড ইয়েলো ব্লু 3টা, এবং তাদের ট্রেড নেম দেয় হচ্ছে প্রোসিয়ান। আচ্ছা, রিজন অফ পপুলারিটি, এটাও কমন একটা কোশ্চেন ফর আইডল বোর্ড অ্যান্ড ফর দ্য এক্সামিনেশন। এটা এরকম হতে পারে, why reactive dyes are so popular, mostly used in the textile industry for dyeing of cellulosic fiber. এটার ক্ষেত্রে দেখো, ability to produce bright shade of white lines, আমরা যে জেনারেল প্রপার্টিজ পড়েছিলাম না, জেনারেল প্রপার্টিজ পড়েছিলাম মনে আছে? সেই জেনারেল প্রপার্টিজের কথাগুলো এখানে আছে, কিন্তু কোশ্চেনটা যদি এরকম হয়, একটা হচ্ছে জেনারেল প্রপার্টিজ, আর একটা হচ্ছে স্ট্রাকচারাল প্রপার্টিজ আর জেনারেল প্রেসার, 3টা জিনিস কিন্তু গতকালের ক্লাসে পড়েছিলাম। কয়টা জিনিস? স্ট্রাকচারাল প্রপার্টিজ, জেনারেল প্রপার্টিজ, আর হচ্ছে জেনারেল প্রেসার অফ এ টাইপিক্যাল রিঅ্যাক্টিভ ডাইস। তো সেক্ষেত্রে এই 3টা যদি 3 ধরনের টার্ম অনুযায়ী আসে তাহলে তোমরা পারবে। যদি এরকম থাকে
মানে what are the reasons of popularities? তো সেক্ষেত্রে তোমাকে এই ভাবে লিখে দিতে হবে যে তোমার গুড ওয়াশিং ফাস্টনেস, গুড লাইট ফাস্টনেস, তারপর হচ্ছে তোমার সিম্পল ডাইং মেথড, লো টেম্পারেচার ডাইং বিলো 100 ডিগ্রি। এটা নরমালি হচ্ছে যদি আমরা রিঅ্যাক্টিভটা ক্লাসিফাই করি তাহলে কয়টা ভাগে ভাগ করা যাবে? যদি ব্র্যান্ড অনুযায়ী করি তাহলে হচ্ছে একটা কোর ব্র্যান্ড, আরেকটা হচ্ছে হট। হটটাই যদি আমরা 80 থেকে 85 ডিগ্রি সেন্টিগ্রেডে করি তার মানে অনেক লো টেম্পারেচারে ডাইং করে দেয়। যদি আমরা সিনথেটিক ফ্যাব্রিকের সাথে ডিসপার্স ডাইং কথা চিন্তা করি তাহলে সেখানে টেম্পারেচার লাগে 130 থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? সেই তুলনায় একদম লোয়ার টেম্পারেচার রিকোয়ার্ড। রিঅ্যাক্টিভ সিস্টেম এটা গতকাল আমরা করেছিলাম। আমি হচ্ছে এখানে ড্র করে দিয়েছিলাম, এই জায়গাটা ড্র করলে মানে জিনিসটা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এই জন্য জিনিসটা আজকে নিয়ে আসছি যে লাস্ট ক্লাসে আমরা যা পড়েছিলাম সেই জিনিসগুলো আবার একটু রিভিউ করা, পাশাপাশি হচ্ছে এই জায়গায় জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। একটু দেখো যে রিঅ্যাক্টিভ সিস্টেমটা হচ্ছে এই যে তোমার এখানে কি কি পার্ট আছে। আমরা ক্রোমোজোমের কথা বলেছিলাম, মনে আছে? ডাইবডি। এটা কিন্তু কোনো ধরনের কালার মানে কোনো ধরনের ফাইবারের সাথে বন্ড গঠন করে না। বন্ড গঠন করার জন্য আমাদের কি আছে? এই রিঅ্যাক্টিভ গ্রুপ আছে। আচ্ছা, ক্রোমোজোমের ভিতরে ক্রোমোফোর গ্রুপ আছে, অনলি কালার কন্ট্রিবিউট করতেছে। ওই কম্পাউন্ডটা কোন কালার সেটা কন্ট্রিবিউট করতেছে ক্রোমোজোম। এরপরে ব্রিজিং গ্রুপের কথা বলছিলাম, মনে আছে? ব্রিজিং গ্রুপটা কি করতেছিল? জাস্ট হচ্ছে রিঅ্যাক্টিভ গ্রুপকে রিঅ্যাক্টিভ সাইডকে অ্যাটাচ করতেছিল উইথ কি ক্রোমোজোমের সাথে, ডাইবডের সাথে। আর এইগুলো এই যে সালফোনিক অ্যাসিড গ্রুপ যে SO3 সোডিয়াম সালফোনেট এগুলো হচ্ছে তোমার কি করতেছে? সলিউবল এজেন্ট গ্রুপ হিসেবে কাজ করতেছে, পুরো কম্পাউন্ডটাকে ওয়াটার সলিউবল করতেছে। এটা হচ্ছে তোমার রিঅ্যাক্টিভ সিস্টেমের। আর এটা তো রিঅ্যাক্টিভ গ্রুপ, এটা ট্রাইজিন টাইপের, এটা হচ্ছে একটা ক্লোরিন আছে, এখানে আমরা এটাকে মনোক্লোরিন MCT টাইপের রিঅ্যাক্টিভ ডাই বলতেছি, রিঅ্যাক্টিভ গ্রুপ বলতেছি। এটা হচ্ছে রিঅ্যাক্টিভ সিস্টেম, রিঅ্যাক্টিভ টাইপস। ইম্পর্টেন্স এটাও আমরা পড়েছিলাম লাস্ট ক্লাসে। আমরা যেভাবে দেখেছিলাম এখানে আর সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। দেখো পুরো এটা একটা ডাইসের মলিকুলার স্ট্রাকচার। এটা কি বুঝতে পারছো? এটা একটু ভালো করে দেখো। এই যে বডিটা, এটা কি? ক্রোমোজোমের বডি। ক্রোমোজোম ডাইসের মেইন বডি ক্রোমোজোম। সলিউবলাইজিং গ্রুপ, ব্রিজিং গ্রুপ, রিঅ্যাক্টিভ গ্রুপ। আর এই যে ক্লোরিন যেটা থাকবে, হ্যালোজেনেটেড ক্লোরিন থাকতে পারে, ব্রোমিন, আয়োডিন থাকতে পারে। এগুলো হচ্ছে তোমার লিভিং গ্রুপ। এখানে একটা জিনিস আমি গতকাল মিস করে গেছি, এই যে এটা এবং পাশাপাশি এইগুলো। মলিকুলার ওয়েট যত বাড়বে রিঅ্যাক্টিভ গ্রুপে তাহলে তার রিঅ্যাক্টিভিটি অনেক বাড়বে, এবং মলিকুলার ওয়েটের রেঞ্জ থাকে কত? 69 থেকে 211 গ্রাম পার মোল। আচ্ছা, আর দেখো এই যে হ্যালোজেনেটেড রিঅ্যাক্টিভ গ্রুপগুলো, এগুলোর কয়টা আমি বলছিলাম, মনে আছে? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। নরমালি এই চার ধরনের হ্যালোজেনেটেড গ্রুপযুক্ত রিঅ্যাক্টিভ গ্রুপগুলোর অ্যাক্টিভিটি ডিপেন্ড করে জাস্ট হচ্ছে এইগুলো জাস্ট কতটুকু বন্ড স্ট্রিং এক্সিস্ট করে, ধারণ করে। ক্লোরিন হচ্ছে তোমার 102 কিলোজুল পার মোল। ক্লোরিন ফাইবারের সাথে যে ধরনের বন্ড গঠন করে, এই রিঅ্যাক্টিভ গ্রুপটা ফাইবারের সাথে যে ধরনের বন্ড গঠন করে, এটা হচ্ছে তোমার এই 100 কিলোজুল পার মোল এনার্জি লাগে এই বন্ডটা গঠন করতে। আচ্ছা, ক্লোরিনের ক্ষেত্রে 74, ব্রোমিনের ক্ষেত্রে 64, আয়োডিনের ক্ষেত্রে হচ্ছে 56। এই যে চারটে হ্যালোজেনেটেড, চার ধরনের হ্যালোজেনেটেড রিঅ্যাক্টিভ গ্রুপ, এগুলো হচ্ছে জাস্ট সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভিটি সংখ্যা হচ্ছে তোমার আয়োডিন। কারণ আয়োডিন খুব সহজে বন্ড গঠন করে, এনার্জি কম লাগে। আমার কথা কি বুঝতেছো?
বন্ড ফর্মেশন এনার্জি কম লাগতেছে আয়োডিনের, এবং এটা খুব দ্রুত ফাইবারের সাথে বন্ড গঠন করে। কিন্তু এই দ্রুত ফাইবারের সাথে বন্ড গঠন করতে যে এটা হচ্ছে আনইভেননেস ক্রিয়েট করে, আনইভেননেস বেশি ক্রিয়েট হয়। আর এই রিঅ্যাক্টিভিটি এইগুলোর মধ্যে তোমার সবচেয়ে মিডিয়াম পজিশনে থাকে ক্লোরিন। সেক্ষেত্রে তোমার রিঅ্যাক্টিভিটি শো করা হচ্ছে মিডিয়াম রিঅ্যাক্টিভিটি শো করা ক্লোরিন, আর সবচেয়ে বেশি করা হচ্ছে ক্লোরিন, আর ব্রোমিন হচ্ছে তোমার একটু বিলো, আয়োডিনের থেকে আবার হচ্ছে একটু বেশি শো করা হচ্ছে ব্রোমিন, কিন্তু মিডিয়াম রিঅ্যাক্টিভিটি শো করতেছে তোমার কি বলে ক্লোরিন। এই জন্য এমসিটি এবং ডিসিটি ক্লোরিন যুক্ত রিঅ্যাক্টিভ গ্রুপগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয়। আচ্ছা, এখানে দেখো রিঅ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করতেছে হাইড্রোলাইসিসের উপর। যে রিঅ্যাক্টিভ ডাইসের মধ্যে তোমার ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই চার ধরনের হ্যালোজেনেটেড রিঅ্যাক্টিভ গ্রুপের মধ্যে যেটা রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি, সে কি করতেছে হাইড্রোলাইসিস বেশি হচ্ছে, কারণ ফাইবারের সাথেও হচ্ছে আর পাশাপাশি ওয়াটারের সাথেও হচ্ছে, হাইড্রোলাইসিস রেটটা বেশি হচ্ছে। আর reactivity of vinyl sulfone group increases with increasing temperature and pH, এটা গেল হ্যালোজেনেটেড। আর যদি ভিনাইল সালফোন এবং হ্যালোজেনেটেড আমরা কম্পেয়ার করি, আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম এই দুইটার মধ্যে রিঅ্যাক্টিভিটি কোন হচ্ছে ভিনাইল সালফোন, তাহলে আয়োডিনের হাইড্রোলাইসিস রেটটা বেশি, হাইড্রোলাইসিস রেট বেশি। আচ্ছা, ভিনাইল সালফোনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ভিনাইল সালফোন রিঅ্যাক্টিভিটি একটু কম, আর তোমার ট্রাইজেনের হ্যালোজেনেটেড গুলোতে তোমার হচ্ছে রিঅ্যাক্টিভিটি একটু বেশি। আর ভিনাইল সালফোন দিয়ে আমরা ইউনিফর্ম ইভেন শেড প্রডিউস করতে পারি, সেক্ষেত্রে টেম্পারেচার এবং পিএইচ স্ট্রংলি মেনটেন করতে হয়, টেম্পারেচার বাড়াইতে হয়, পাশাপাশি হচ্ছে টাইম বেশি লাগে। আর এটাও আমরা করেছিলাম, এটা মনে আছে লাস্ট ক্লাসে? এটা কিছু কাইন্ড অফ সেলুলোজ ফর অ্যাটাচিং রিঅ্যাক্টিভ ডাইস, এটা আমরা দেখেছিলাম। এখানে এটা আরো সুন্দর করে কালারফুল করা আছে, এখানে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। একটা গ্লুকোসিড ইউনিট এখানে দেওয়া আছে এবং আমরা লাস্ট ক্লাসে এভাবে মার্কিং করেছিলাম, তাই না? 1 2 3 4 5 6 এভাবে মার্কিং করেছিলাম না? 6টা কার্বন, 6টা কার্বনের সাথে 6 নম্বর কার্বনে একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, 2 এবং 3 নম্বর কার্বনে দুইটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, এবং 6 নম্বর কার্বনের হাইড্রোক্সিল গ্রুপকে আমরা প্রাইমারি হাইড্রোক্সিল গ্রুপ বলছিলাম, আর সেকেন্ডারি হাইড্রোক্সিল গ্রুপ বলছিলাম হচ্ছে 2 এবং 3 কার্বন। এবং আমরা এটাও বলেছিলাম যে প্রাইমারি হাইড্রোক্সিল গ্রুপ at 6 পজিশন ইজ মোর রিঅ্যাক্টিভ দেন 2 এবং 3 হাইড্রোক্সিল গ্রুপ। আর আমরা এটাও বলেছিলাম 1 নম্বর যে কার্বনটা, সেই কার্বনটা ছিল হচ্ছে মোস্ট অ্যাক্টিভ। এবং কেন বলেছিলাম? এই কার্বন অ্যাটমগুলোর মধ্যে এই কার্বনটা বেশি অ্যাক্টিভ, কারণ হচ্ছে এখানে অ্যালডিহাইড এবং কিটোন দুইটা প্রপার্টি সেকেন্ডারি হয়ে হ্যামি অ্যাসিডের প্রপার্টি শো করছিল। যখন অ্যালডিহাইড এবং কিটোন এখানে কি আছে CHO, মানে কি অ্যালডিহাইডটা, অ্যালডিহাইডটার নাম শুনছো তোমরা? আর হচ্ছে CO আছে না, কিটোন। এই দুইটা প্রপার্টি যখন একত্রিত হয় সেখানে তোমার হচ্ছে হ্যামি অ্যাসিটাল প্রপার্টিজ ক্রিয়েট হয়, হ্যামি অ্যাসিটাল প্রপার্টিজ। এই জন্য 1 নম্বর কার্বনের যে কার্বন অ্যাটমটা হচ্ছে মোস্ট অ্যাক্টিভ। আর যদি আমরা হাইড্রোক্সিল গ্রুপের কথা চিন্তা করি তাহলে এটাকে আমরা প্রাইমারি হাইড্রোক্সিল বলতেছি, এটা হচ্ছে মোর অ্যাক্টিভ দেন এই দুইটা হাইড্রোক্সিল গ্রুপ থেকে। এবং এই সেলুলোজের সাথে রিঅ্যাক্টিভ গ্রুপের রিঅ্যাক্টিভ ডাইসের রিঅ্যাক্টিভ গ্রুপের রিঅ্যাকশনটা হয় প্রাইমারি হাইড্রোক্সিলের সাথে, ঠিক আছে? এটা আরো সুন্দর করে এখানে দেওয়া আছে, দেখি আজকে এটা আবার নিয়ে আসছি। এই কথাগুলো এখানে লেখা আছে। আর রেশিওটাও আমরা বলছিলাম, তোমার হচ্ছে রেশিওটা এখানে আছে, দেখো মানে প্রাইমারি এবং সেকেন্ডারি হাইড্রোক্সিল গ্রুপের রেশিওটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি রেশিওটা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম। এটা যদি তুমি করো ট্রাইজেন কনসিডার করো, তাহলে ট্রাইজেন মানে এমসিটি ডিসিটির কথা আমরা বলেছিলাম, মনে আছে কিনা? সেখানে হচ্ছে তোমার রিঅ্যাক্টিভিটি ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার প্রাইমারির সাথে সেকেন্ডারি হাইড্রোক্সিলের 15:1, আর ডিসিটির ক্ষেত্রে আমরা বলেছিলাম 7:1।
ঠিক আছে। মনোক্লোরে এবং ডাইক্লোরে ট্রাইজিন দুটোর ক্ষেত্রে আমরা বলেছিলাম একটা ক্ষেত্রে 15:1 আর একটা হচ্ছে 7:1। আচ্ছা কালার ট্রান্সলেশনে কি বলতেছিলাম? এই যে কালার ট্রান্সলেশন পার্টটা লিখছিলাম, ওয়াশ, ওয়াটার, পার্সপিরেশন, মানে হচ্ছে এইগুলো ডিপেন্ড করতেছে কি তুমি একটা কাপড় রং করলে, রং করার পরে যদি তোমার রং করার পরে তুমি এটা ইউজ করবা, ওয়াশ করবা, তো ওয়াশে রং উঠে গেলে সেই কাপড় তুমি ইউজ করতে পারবে না। আবার যখন তুমি সূর্যের আলোতে যাবা তখন কি হয়, লাইটে কালার জ্বলে যায়, ফেড হয়ে যায়, তো ফেডিং হয়ে গেলে সেই কাপড় তুমি আর করতে পারবে না। এইগুলো হচ্ছে প্রত্যেকটা কাস্টমার কি করে, ডাইং করার পরে গার্মেন্টস অথবা ফ্যাব্রিক কি করে, টেস্ট করে নেয়। যদি এমন হয় যে না এটা লাইট ফাস্টনেস খারাপ, তাহলে রিজেক্ট করে দেয়। ওয়াটার ওয়াশ ফাস্টনেস খারাপ, রিজেক্ট করে দেয়। তারপর হচ্ছে পার্সপিরেশন, পার্সপিরেশন মানে কি ঘাম, এগুলো যদি খারাপ হয় মানে ঘামের কারণে তোমার যে জায়গায় হচ্ছে শরীরে ঘাম লাগে বেশি, সেখানে যদি কালার বের হয়ে যায়, রং উঠে যায়, ঘামে মানুষের শরীর থেকে কি বের হয়? হ্যাঁ, অ্যাসিড অ্যালকালি, মানুষের শরীর থেকে অ্যাসিড এবং অ্যালকালি বের হয় না ঘামে, জানো তো? অ্যালকালি বের হয় না, অ্যাসিডও বের হয়। পার্সপিরেশন দুই ধরনের, পার্সপিরেশন হচ্ছে একটা অ্যাসিড টেস্ট করা হয়, একটা অ্যালকালি টেস্ট করা হয়। প্রত্যেকটা কাপড় রং করার পরে এই যে 5-6টা টেস্টের কথা বললাম, এটা মেন্টালি সব বাইরে এগুলো টেস্ট করে। অ্যাসিডে কালার কেমন মানে ফেড হয়, আর অ্যালকালিতে কেমন ফেড হয়, এটা হচ্ছে মানুষের হিউম্যান বডি থেকে যে ধরনের অ্যাসিড অ্যালকালি জেনারেট হয়, সেই ধরনের অ্যাসিড অ্যালকালিতে এটা টেস্ট করা হয় এবং টেস্ট করে দেখা হয় যে এটাতে আসলে কালারটা ফেড হচ্ছে কিনা, কালার ডিসকালার হচ্ছে কিনা। আচ্ছা এইগুলো গেল। আচ্ছা এটা কি ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনে দেখো অন দ্য বেসিস অফ রিঅ্যাক্টিভ গ্রুপ, রিঅ্যাক্টিভ গ্রুপের ক্ষেত্রে আমরা বলছিলাম কি ট্রাইজিন, পিরিমিডিন, কুইনোক্সালিন, ভিনাইল সালফোন, এটা ভিনাইলের উপর ভিত্তি করে, একটা হচ্ছে হ্যালোজেনেটেড আর একটা হচ্ছে ভিনাইল সালফোন। আমরা যদি হ্যালোজেনেটেড গ্রুপ ক্লাসিফাই করি তাহলে হচ্ছে ট্রাইজিন, পিরিমিডিন আর হচ্ছে কুইনোক্সালিন, আর অ্যাক্টিভেটেড ভিনাইল কম্পাউন্ডের উপরে হচ্ছে মানে এই দুই ভাগে ভিনাইল সালফোন, যেটা ভিনাইল সালফোন কম্পাউন্ড, এই দুই ভাগে হচ্ছে আমরা রিঅ্যাকটিভ গ্রুপের উপর ভিত্তি করে রিঅ্যাক্টিভকে ক্লাসিফাই করতে পারি। আর ব্র্যান্ডের উপর একটু আগে আমি বললাম না, হট ব্র্যান্ড, কোল্ড ব্র্যান্ড। হট ব্র্যান্ডের টেম্পারেচার কত থাকে? 80 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস, আর লেস দ্যান 100 ডিগ্রি সেন্টিগ্রেড 95 কিছু লাইট শেডেড কালার মানে ডাইং করা হয়ে থাকে রিঅ্যাক্টিভ। কোল্ড ব্র্যান্ড কোল্ড ব্র্যান্ড হচ্ছে নরমালি আমরা বলে থাকি 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে বেসিক্যালি তিনটা ব্র্যান্ড আছে, এটাকে মিডিয়াম ব্র্যান্ড বলে, আর একটা কোল্ড ব্র্যান্ড, এটা হচ্ছে 40 ডিগ্রি অথবা লেস দ্যান 40 ডিগ্রি। এটা প্র্যাকটিক্যালি প্র্যাকটিসটা খুবই কম, সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে হচ্ছে তোমার মিডিয়াম ব্র্যান্ডটা, সেখানে টেম্পারেচার রাখা হয় 50 থেকে 60 ডিগ্রি এবং ম্যাক্সিমামটাই রাখা হয় এখানে 60। আর বাদ বাকি হচ্ছে তোমার লাইট কালার, লাইট শেড, টার্কি, সেজেতে প্রিটেটেড কালারের জন্য তোমার 85-80 ডিগ্রি সেন্টিগ্রেডে নরমালি ডাইং করা হয়। এই ব্র্যান্ডটা টোটালি ডিপেন্ড করতেছে কিসের উপরে?
ব্র্যান্ডটা কিসের উপর ডিপেন্ড করতেছে? তাপমাত্রার উপর, টেম্পারেচারের উপরে পুরো বিষয়টা ডিপেন্ড করতেছে। যখন ফ্যাক্টরিতে যাবে তখন হচ্ছে বলবে, যখন একটা ডাইস নতুন ডাইস আসবে তোমার কোম্পানিতে, ডাইস আসলে যারা ল্যাবে থাকে তাদের ফার্স্টে থাকে হচ্ছে তার স্পেসিফিকেশন টেস্ট করা, তার প্রপার্টিস টেস্ট করা, পারফরমেন্স টেস্ট করা। সেটা হচ্ছে তোমার তখনই তোমাকে বলবে যে এটা হট ব্র্যান্ডের ডাইস না কোল্ড ব্র্যান্ডের ডাইস। এবং তুমি কাজ করতে করতে বুঝতে পারবা যে এটা লাইট কালারের জন্য হলে টার্কিশ, হট ব্র্যান্ড, এগুলো তুমি বুঝতে পারবে। তখন তুমি ওই ব্র্যান্ড দেখে তুমি বুঝতে পারবে যে এটা কোন কালার এবং কত ধরনের কত টেম্পারেচারে হবে। এর উপর ভিত্তি করে আমরা ক্লাসিফাই করি দুই ভাগ অথবা তিন ভাগে, হট, মিডিয়াম, কোল্ড। আর অন দ্য বেসিস অফ রিঅ্যাক্টিভিটি এটার ক্ষেত্রে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে হচ্ছে হাইলি, মডারেট আর লয়ার। আচ্ছা, ট্রেড নেম। ট্রেড নেম জিনিসটা কি? হ্যাঁ, বাণিজ্যিক নাম। তুমি রিঅ্যাক্টিভ ডাই হিসেবে যে প্রোডাক্ট মানে ডাইসগুলো পাবো, ধরো বা বিশ্বে, সারা বিশ্বে তুমি যদি দেখো হয়তো 200-300 ডাইস ম্যানুফ্যাকচারার কোম্পানি আছে। কত? 200-300 আছে। ইন্ডিয়া, চায়না, তাইওয়ান, জাপান, জার্মান, কিন্তু শত শত ফ্যাক্টরি। আচ্ছা, ধরো সবাই রিঅ্যাক্টিভ ডাই প্রোডিউস করতেছে। এখন তুমি যদি একই নামে রিঅ্যাক্টিভ ডাই দিয়ে করো তাহলে জিনিসটা কি? তুমি হচ্ছে তোমার ধরো আইসিআই কোম্পানি রিঅ্যাক্টিভ ডাই লেখছে, ইন্ডিয়ান একটা কোম্পানি রিঅ্যাক্টিভ ডাই লেখছে, এখন দুইটা কোম্পানি থেকে রিঅ্যাক্টিভ ডাই আসছে, তুমি এটা সেপারেট করবে না, আইডেন্টিফাই করবে না। এই জন্য হচ্ছে বাণিজ্যিক প্রত্যেকটা কোম্পানি তার প্রোডাক্টের জন্য সেম প্রোডাক্ট একই, বাট তাদের নিজস্ব কিছু ট্রেডিং নেম দিয়ে থাকে। সেই ট্রেড নেমে একই প্রোডাক্ট বিভিন্ন কোম্পানিকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, দেখো প্রোসিয়ান হচ্ছে এটা আইসিআই কোম্পানি। এই যে আমরা যখন হচ্ছে হিস্টোরি পড়লাম মনে আছে, হিস্টোরিতে হচ্ছে আইসিআই কোম্পানির যে হিস্টোরি রাত্রি ওনারা যে প্রথম যে রিঅ্যাক্টিভ প্রোডিউস করে সেটা হচ্ছে প্রোসিয়ান দিয়ে ইয়েলো রেড ব্লু তিনটা কালার প্রোডিউস করে। এবং প্রোসিয়ান হচ্ছে মানেই তোমাকে বুঝতে হবে যে এটা আইসিআই কোম্পানির রিঅ্যাক্টিভ ডাই। আচ্ছা, সিভাক্রম, এটা সিভাগেই সুইজারল্যান্ডে, এখানে হবে সিভাগেই, এটা হবে সিভাগেই, এটা হচ্ছে তোমার কোম্পানির নাম। আর কান্ট্রি হচ্ছে তোমার সুইজারল্যান্ড। আর রেমাজল হচ্ছে, রেমাজল মানে যত রিঅ্যাক্টিভ ডাইস দেখবে সেগুলো হচ্ছে রুশ কোম্পানি, জার্মান। লেবামিক্স আছে, রিঅ্যাক্টর আছে, কেমাজিন আছে, টাইমেরিন আছে। আর চায়না, তাইওয়ানের আরো অন্তত 10-20টা কোম্পানি আছে, 10-20টা তুমি পাবা। এগুলি এত পরিমাণ কোম্পানি প্রডিউস করে যে তোমাকে আসলে আস্তে আস্তে প্র্যাকটিস করে করে তোমাকে মানে ফিল্ড এক্সপেরিয়েন্সে তোমাকে এগুলো মেমোরাইজ করতে হবে। তবে একটা জিনিস এখানে বোঝানোর জন্য যে এই ধরনের ডাইসগুলো দিয়ে তুমি বুঝতে পারবে এটা রিঅ্যাক্টিভ ডাই এবং এই কোম্পানি, এতটুকু জানানোর জন্য তোমাদের এটা দরকার। কারণ যখন ফ্যাক্টরিতে ঢুকবা প্রথম কাজ এই ডাইসগুলো নিয়ে হলে তখন এই জিনিসগুলি তোমাকে মাথায় আসবে। তখন তুমি যদি হুট করে বলে বসো রিমাজল অথবা তোমার হচ্ছে প্রসিওন, এটা কি ডাই, তার জিনিসটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউট লাগবে, উইয়ার্ড একটা সিচুয়েশন হবে। তখন তুমি বুঝতে হবে যে প্রসিওন মানে রিঅ্যাক্টিভ ডাই এবং এটা হচ্ছে ইউকে কোম্পানি। আর আরেকটা বিষয় হচ্ছে যখন একটা ডাইস তোমার কোম্পানিতে আসে তুমি দেখবা যে ফ্যাক্টরিতে গেলে এই যে ওষুধ কোম্পানিতে কি করে ডাক্তাররা, তুমি যদি একটা ডিসপেন্সারি দেখো রোগী নিয়ে কি হয়, দেখো যে কয়েকজন এমআর এসে ছবি তোলার জন্য প্রত্যেকটা ডাক্তারের কাছে কি করে, এবার না ডাক্তারের কাছে যে চেম্বারে যা বসে দেখে যখন তুমি ম্যানেজারিয়াল করে জবে যাও, পজিশনে যাবা, তখন দেখবা বিভিন্ন এই ধরনের কোম্পানিগুলো তাদের ডাইস কেমিক্যাল নিয়ে এসে তাদের বসিয়াটা ধরাই দেবে, তাদের লিফলেটটা ধরাই দেবে, স্যাম্পলগুলো ধরাই দেবে। এভাবে স্যাম্পল যে আমার একটা প্রোসিয়ান ইয়েলো কালার, এটা জাস্ট 200 গ্রামের একটা স্যাম্পল দিয়ে দেবে, বস এটা দেখেন
আপনি যদি নেন আমার পার ডলার হচ্ছে কস্ট আছে মার্কেটে হচ্ছে $5 পার কেজি, আমি আপনাকে 4.9 সেন্ট দিয়ে দিই, $4.9 আমি দিয়ে দেবো। জাস্ট এইভাবে ওরা হচ্ছে কন্টিনিউ প্রত্যেকটা ফ্যাক্টরিতে ওরা যে মার্কেটিং করে। যখন তোমার কাছে এটা আসলো তুমি তখন কি করবে, তোমার তোমার কালার টেকনোলজিস্ট হিসেবে প্রথম কাজটি হচ্ছে তোমাকে এটা চিনা যে এটা কোন কোম্পানি, দেন হচ্ছে তোমাকে কি করতে হবে, এর পারফরম্যান্স টেস্ট করতে হবে, এর পিউরিটি টেস্ট করতে হবে, এর হচ্ছে পারফরম্যান্স এবং পিউরিটি। যখন পিউরিটি টেস্ট করা শেষ তখন তোমাকে ল্যাব ট্রায়াল দিতে হবে যে এটা অ্যাকচুয়াল ইউরো টোন দেয়। ধরো এই ইউলোর কালারটা প্রডিউস করতেছে 100টা কোম্পানি, কতগুলো, 100টা, 100টার 100 টোন, একটার সাথে আরেকটা সবগুলো ইয়েলো, কিন্তু কাছাকাছি যখন দেখবে একটা একটু স্লাইটলি রেডিশ টোন, একটা স্লাইটলি লাইট, একটা স্লাইটলি ব্লুইশ, একটা স্লাইটলি ডার্ক, একটা স্লাইটলি ব্রাইট। তোমার এই যে আইসিআই বললাম না, আইসিআইসি বা বিএসএফ, এদের রিঅ্যাক্টিভ ডাইগুলো খুব বেশি চলে, কারণ হচ্ছে এগুলো হচ্ছে একটু দামি বাট একটু ব্রাইট টোন। একই কালার, একই ডাইস, একই রিঅ্যাক্টিভ গ্রুপযুক্ত ডাইস, বাট ম্যানুফ্যাকচারিং এর তারতম্যের কারণে টোন, শেড, ব্রাইটনেস এগুলো ডিফারেন্স করে থাকে। যখন ফ্যাক্টরিতে যাবা বুঝতে পারবে কাজ করার সময়। হ্যাঁ হ্যাঁ শেষ করি, আজকের ক্লাসে তো ঢুকেই নি। হ্যাঁ আধা ঘন্টা পরে আসে তো আজকের ক্লাস আমি দেবো তো মার্কস কিসে আধা ঘন্টা পরে আসে ম্যাডাম। আচ্ছা দেখো এটা খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাক্টিভ ডাইসের ক্ষেত্রে। আচ্ছা আমি এই টপিকটা পড়ে শেষ করি, বেশি না এটা নিয়ে যদি কথা বলি আমরা তাহলে 2-3টা ক্লাস নেওয়া যায়। সল্টের অ্যাক্টিভিটিস, রিঅ্যাক্টিভিটি অথবা অ্যাকশন কি, তারপরে অ্যালকালিন অ্যাকশন কি, সোপের ইউরিয়া, এগুলো কি কি ধরনের অ্যাকশন আছে, কিভাবে কাজ করে, মেকানিজম কি, এগুলো নিয়ে আমরা অনেক কথা বলতে পারি। রিঅ্যাক্টিভ ডাইসের ক্ষেত্রে রিঅ্যাক্টিভ ডাইসের ডাইন ফ্যাক্টরিতে বস্তা বস্তা ট্রাক ট্রাক সল্ট বড় বড় যে কাভার্ড ভ্যান আছে না, ভরে ভরে সল্ট আসে। এই সল্টগুলো কোন সল্ট লিখে নাও, গ্লোবাল সল্ট, গ্লোবাল সল্ট। গ্লোবাল সল্ট হচ্ছে তোমার সোডিয়াম সালফেট Na2S2 4 × 10H2। নরমাল সোডিয়াম ক্লোরাইডও ইউজ করা যায়, কিন্তু সোডিয়াম ক্লোরাইড হাইলি স্ট্রং, হাইলি রিঅ্যাক্টিভ। এটা যদি আমরা কোনো একটা ডাইসের ডাইবাতে ইউজ করি তাহলে কি হয়, মানে এত পরিমাণ ডাইস পেনিট্রেশন হয়, ডার্ক শেড প্রডিউস হয় এবং আনলেভেল হয়। আনলেভেল এই স্ট্রং এর বেশি কারণে এটাকে আমরা সবসময় হচ্ছে মিডিয়াম এবং লাইট শেডের জন্য অ্যাভয়েড করি। আমাদের মিডিয়াম লাইট এবং লাইট শেডের ক্ষেত্রে আমরা 100% গ্লোবাল সল্ট ইউজ করে থাকি। কোন সল্ট? গ্লোবাল সল্ট। আর যদি ডার্ক শেড এবং 5% শেড পার্সেন্টেজ হয়, 5% এর উপরে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কোনো কোনো ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড ইউজ করতে পারি। কিন্তু সোডিয়াম ক্লোরাইডের মধ্যে প্রবলেমটা হচ্ছে এখন যারা ইকো ফ্রেন্ডলি কনসার্ন, যারা এনভায়রনমেন্ট কনসার্ন, ওরা কি করে ক্লোরিন ফ্রি করতে চায়। ওরা ডাইস কেমিক্যাল বলে যাতে ক্লোরিন ফ্রি থাকে সেটা নিয়ে কথা বলে। এই জন্য সোডিয়াম ক্লোরাইডটা নর্মালি আসলে বর্তমানে খুব একটা ইউজ হয় না। আচ্ছা এখন আসি সল্টের। সল্ট কি করে? সল্টের কাজটা হচ্ছে তোমার ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে। সল্ট রিঅ্যাক্টিভ ডাইসের ক্ষেত্রে কি হিসেবে কাজ করে? ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে। আমরা যদি সেলুলোজিক ফাইবার চিন্তা করি, এটা যদি একটা সেলুলোজিক ফাইবার হয়, কটন ফাইবার,
এর সারফেসটা হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ। সেলুলোজিক ফাইবারের সারফেস হচ্ছে তোমার পার্শিয়ালি নেগেটিভ চার্জ। এবং এই ফাইবার অথবা ফ্যাব্রিকটা যদি আমি ডাইভাতে দিই, সেখানে কি আছে? রিঅ্যাক্টিভ ডাই আছে, তোমার ওয়াটার আছে, দেখতেছ? একটু বুঝে যাবে, এই টপিকটা পাবা। এখানে কি আছে? তোমার ডাই মলিকুল আছে পানির মধ্যে। এই ডাই মলিকুলগুলো জাস্ট ফাইবার সারফেসে আসতে গেলে তোমার ইলেক্ট্রোলাইট লাগবে। কারণ একটা জিনিস দেখো, এই রিঅ্যাক্টিভ ডাইস, এই ডাই মলিকুল আছে অ্যানোয়াইন, কি অ্যানোয়াইন নেগেটিভ চার্জ। আমরা মেকানিজমে সল্ট কি স্যার ইলেক্ট্রোলাইটের আছে? হ্যাঁ সল্ট হ্যাঁ সল্ট স্যার ইলেক্ট্রোলাইটের আছে? হ্যাঁ ইলেক্ট্রোলাইটের কাজ করে। দেখো এটা হচ্ছে টেক্সটাইল ফাইবার, এটা একটা কটন ফাইবার। কটন ফাইবারের সারফেস হচ্ছে অ্যানোয়াইনিক চার্জ, নেগেটিভ চার্জ। ডাই যে রিঅ্যাক্টিভ ডাই অ্যানোয়াইনিক, ফার্স্ট ক্লাসে বলছিলাম অ্যানোয়াইনিক চার্জ। তাহলে নেগেটিভ নেগেটিভ কি হয়? রিপালশন হয়, তাই না? তাহলে সেই ক্ষেত্রে যে এইখানে যে সল্টগুলো দিবা, এই সল্টের কাজটা হচ্ছে ইলেক্ট্রোলাইট হিসেবে কি করবে? এই ফাইবারের সারফেসে যে নেগেটিভ চার্জ আছে সেটাকে পার্শিয়ালি পজিটিভ করে দিবে। জাস্ট নিউট্রাল পজিশনে নিয়ে আসে অনেক সময় পার্শিয়ালি পজিটিভ করে দেয়। তখন এই নেগেটিভ রিঅ্যাক্টিভ ডাইগুলো তখন কি হবে? নেগেটিভ পজিটিভ অ্যাট্রাকশন হবে না, তখন এটা কন্টাক্ট আসবে। আর কন্টাক্টে আসার পরে অ্যাবজর্পশন, তারপরে হচ্ছে তোমার ওই যে যেটা পটেনশিয়াল, ডিসঅর্পশন, মাইগ্রেশন, এগুলো আমরা মিডের আগে অনেক ক্লাসে পড়েছি। তাহলে হচ্ছে তোমার এই যে কাজটা পজিটিভকে নেগেটিভ অথবা নিউট্রাল করে দিচ্ছে অথবা পার্শিয়ালি পজিটিভ করে দিচ্ছে, এই কাজটা করতেছে কি? সল্ট ছাড়া তাহলে সেলুলোজিক ফাইবার কি প্রপারলি ডাই করা পসিবল? এই জন্য এই সল্ট হচ্ছে এই দেখো, it puts extra energy to push the dye inside the fiber polymer, increase absorption of dye. তার মেকানিজমটা আমি এখানে বলবো, এখানে জাস্ট কথাটা বলছে, মেকানিজমটা এখানে বলবো। এরপর আসে অ্যালকালি হিসেবে কোনগুলো ইউজ করা হয়? অ্যালকালি কোনগুলো বলো তো? অ্যালকালি কোনগুলো? হ্যাঁ কোনগুলো? অ্যালকালি কি? ক্ষার। অ্যালকালি হচ্ছে ক্ষার। কোনগুলো বলো? সোডিয়াম, NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। আর সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। নরমালি আমরা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম কার্বনেট, এই দুটো আমরা টেক্সটাইলে ইউজ করি। যদি শেড পার্সেন্টেজ হায়ার হয় তাহলে আমরা স্ট্রং অ্যালকালি, এটাকে বলে স্ট্রং অ্যালকালি। আর এটা হচ্ছে তোমার মাইল্ড অ্যালকালি, মানে মিডিয়াম লো আর মিডিয়াম শেডের জন্য আমরা এটা ইউজ করে থাকি। এটা কেন করা থাকে, কি কারণে করতেছি, এটা যদি আমরা একটু বলার সময় একটু বলতে পারতাম। তো নরমালি হচ্ছে এতটুকু বুঝে নাও, এটা স্ট্রং অ্যালকালি, এর কারণে তোমার হচ্ছে আনইভেননেস হতে পারে। আর মাইল্ডের ক্ষেত্রে তার ইভেননেসের পসিবিলিটি বেশি থাকে। আর এটার কাজটা, অ্যালকালির কাজটা হচ্ছে এই যে ডাইন বাদটা হচ্ছে রিঅ্যাক্টিভ ডাইসে কথা আমরা বলছিলাম অ্যালকালিন মিডিয়ামটা কি থাকে? অ্যালকালাইন। তার মানে একটা পিএইচ কত থাকে? 7 এর নিচে, হ্যাঁ 7 এর উপরে, above 7। নরমালি রিঅ্যাক্টিভ ডাইতে যত ধরনের রিঅ্যাক্টিভ ডাই আছে, রিঅ্যাক্টিভ ডাইতে ডাইয়ের ক্ষেত্রে পিএইচ থাকে হচ্ছে তোমার 10.5 থেকে 11, 11.5 অথবা 12 পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পিএইচ। আর এই পিএইচটা অ্যালকালাইন করতে হলে তোমার কি করতে হবে? অ্যালকালি অ্যাড করতে হবে না? অ্যালকালি তো অ্যাড করতে হবে। কোন
একটা মিডিয়ামকে বাদকে যদি অ্যালকালাইন করতেছেন অবশ্যই সেখানে অ্যালকালি অ্যাড করতে হবে এবং অ্যালকালি কোনগুলো এই দুটাই নরমালি ইউজ এবং এর কাজটা কি অ্যালকালির কাজটা হচ্ছে এই ফাইবারের সাথে ডাইসের রিঅ্যাক্টিভ ডাইস মলিকিউলের বন্ড করতে সাহায্য করে এবং কেসে যেহেতু পুরো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছে অ্যালকালাইন এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছে অ্যালকালি পাশাপাশি হচ্ছে ডাই ফাইবারের বন্ডটাকে স্ট্রেংথ বৃদ্ধি করতেছে বন্ড গঠনে সাহায্য করতেছে ফিক্সিং এ সাহায্য করতেছে আচ্ছা এরপর আসে ইউরিয়া ইট হেল্পস টু গেট রিকোয়ার্ড শেড অফ ডাই মানে ডেপথ অফ শেড যদি তোমার ইনক্রিজ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি ইউরিয়া ইউজ করতে পারো জাস্ট হচ্ছে ইউরিয়া এখানে তোমার কি করতেছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করতেছে ডাই ফাইবারের ইন্টারঅ্যাকশনে ক্যাটালিস্ট হিসেবে কাজ করতেছে আচ্ছা এরপরে কি আছে সোপিং সোপিং মানে জাস্ট সোপ ওয়াশ ডাইম শেষ হয়ে গেল হ্যাঁ সাবান দিয়ে ধুলেই হবে এক্সট্রা কালার সাবান দিয়ে ধুলেই হবে না এখানে বিষয়টা হচ্ছে তোমার যদি বেশি পরিমাণ সাবান দাও আর এখানে হট ওয়াটার প্রয়োজন তোমার একটা তোমার কি বলে 70-80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হট ওয়াটারে তোমার সোপ ইউজ করতে হয় এবং এটা হচ্ছে জাস্ট যদি এরকম হয় যে তুমি 5 মিনিট চালাইলে আনফিক্স ডায়াসটা উঠে যাবে 10 মিনিট চালাইলে ভিতরে ঢোকে কিছু ডায়াসটা চলে আসবে তোমার যদি ডাইংয়ের সময় শেড পার্সেন্টেজ বেশি হয়ে যায় ডার্ক হয়ে যায় বেশি পরিমাণ কালার ভিতরে ঢোকে তাহলে সেক্ষেত্রে তোমার এই সোপিং এর মাধ্যমে এক্সট্রা কালারগুলো তুমি তুলে ফেলতে পারবে ঠিক আছে সোপিং উই ক্যান সে দিস ইজ অ্যানাদার টাইপ অফ স্ট্রিমিং অপশন মানে কিছু পরিমাণ কালার এখান থেকে রিমুভ করা যায় পাশাপাশি আনফিক্সড ডাইসটা চলে যায় আচ্ছা নেক্সট ক্লাসে আমরা তাহলে রিঅ্যাক্টিভ ডাইয়ের মেকানিজমগুলো নিয়ে আলোচনা করব 24